অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। কখন আমি এতটা শক্তিশালী হয়ে উঠব যে শেকলটা আমার শেকল মনে হবে না। কিছু সম্পর্ক হয় যেটা একটা নির্দিষ্ট মানে হতে পারে, ওটা দ্যাট ওয়াজ দ্য ফেট অফ দ্যাট রিলেশনশিপ। এবার সেটা কে আবার নতুন করে আমি কবর থেকে খুলে সবার সামনে বলার কোনো মানে হয় না। যখন লাইটটা অন্ধকার থেকে যখন লাইট হবে, সে কিন্তু এই পিঞ্জরে একটা নিজের একটা পৃথিবী আছে, ওর মধ্যেই ঢুকে যাবে। আর সে যখন বাড়ি ফিরবে তখন কিন্তু কিছু প্রশ্ন নিয়ে আর কিছু উত্তর নিয়ে সে, তাই জন্য কিছু খাঁচা ভালোর জন্য, আবার কিছু খাঁচা মানে দম বন্ধ করার খাঁচা, যেখান থেকে পালিয়ে বাঁচতে পারলে ভালো হয়। সম্পর্ক বলেও না, আমার বন্ধুত্ব, যারা আমার পিঠে ছুরি মেরেছে, আমাকে যারা ভুল বুঝেছে, আমি একবার when I turn around my face, I turn around my face forever। দুটো একসাথে সিনেমা আসছে, দুটো সিনেমাই আপনারা হলে গিয়ে দেখতে যান, কারণ আমাদের কাছে এটা ভীষণ একটা আনন্দের ব্যাপার যে আমাদের সিনেমা সত্যি আজও অর্ধাঙ্গিনীর সাথে রিলিজ হচ্ছে। যে দুজনের বাড়িতে এসেছি তাদের বাড়িতে এলেই মনে হয় পিঞ্জর থেকে মুক্তি পেয়ে কোনো একটা খোলা আকাশের নিচে এসেছি, কারণ তাদের আতিথেয়তাই এমন। কিন্তু তারা ব্যক্তিগত জীবনে কিন্তু কোনো একটা সময় পিঞ্জরেই ছিল, সেখান থেকে তারা মুক্তির আস্বাদ পেয়েছে এবং সেই মুক্তির স্বাদটা আস্বাদন করেই তারা আজকে দুজনে আমাদের সঙ্গে বসে আছে। তো ওয়েলকাম তোমাদের টলি টাইমে, আর আমাদেরও তোমাদের বাড়িতে ডেকে নেওয়ার জন্য এবং এই খোলা আকাশটা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো যদি একটু বলো যে প্রথম সিনেমা, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রমোশনাল স্ট্র্যাটেজিগুলো তোমাদের দেখছিলাম, একটা পাখি উড়িয়ে দেওয়ার অনেকগুলো খুব ইউনিক জিনিসগুলো করেছো। এই আইডিয়েশনগুলো কে বেশি করেছে, কার ব্রেনস্টর্মিং বেশি চলছে? রুদ্রর, কারণ পিঞ্জরটা তো রুদ্রর ব্রেন চাইল্ড, মানে পিঞ্জর সিনেমাটা। তাই জন্য যতগুলো এই ইভেন্ট দেখছিস বা যতগুলো প্রমোশনাল স্ট্র্যাটেজি, সবই কিন্তু রুদ্রর মাথা থেকেই আসা। আর রুদ্র কিন্তু খুব একজন বুদ্ধিমান, উইটি মানুষ। খুব কম কথা বলে, গুড লিসনার, আর খুব ভালো অবজার্ভ করতে জানে। তো সেই থেকেই যে কটা জিনিস দেখছিস এখনও অবধি, রুদ্রই কিন্তু এই যে এত বড় বড় ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের সিনেমাটা গেছে, একটা সময় আমার মনে হতো যে রুদ্র কী করছে এত ল্যাপটপে বসে সারা রাত, মানে প্রায় মাঝরাত অবধি কী করছে। কিন্তু আজ সেটা মনে হচ্ছে যে আমাদের পিঞ্জরের মুকুটে এক একটা পালক লাগানোর জন্যেই ও কিন্তু এই রাত ভোর খেটে গেছে। মানে এইগুলো আমি খুব গর্ব করে বলতে পারি যে ও তো একজন নতুন ডিরেক্টর, নতুন প্রডিউসার। সেই জায়গা থেকে ও যে এইটাকে নিয়ে এত পড়াশোনা করেছে, মানে এই সিনেমা নিয়ে এত পড়াশোনা করেছে, সেই জায়গা থেকে কোন ফেস্টিভ্যালে গেলে সিনেমার ভালো হবে, ও কিন্তু এইগুলো টুকটুক করে বসে, মানে ওর চলাটা দেখতে হলে দূর থেকে দেখলে মনে হবে যে ও কচ্ছপের চাল চলছে, কিন্তু ভেতরে কিন্তু ও যেটা করছে আমরা সেটা আইডিয়াই করতে পারবো না। মানে ও মানে বৃক্ষ তোমার ফলে না পরিচয়, ওর প্রিন্সিপালটা ঠিক এরকমই। রুদ্রদা, সে জায়গা থেকে একটা প্রশ্ন করি, তুমি যেহেতু সো কল্ড নন ফিল্ম ব্যাকগ্রাউন্ডের, তুমি দেখেছো যে বিগত কয়েক বছরে মানুষজন বাংলা সিনেমার প্রতি কতটা আগ্রহ হারিয়েছে, আবার কতটা আগ্রহ পেয়েছে কোন ধরনের সিনেমার প্রতি। সেক্ষেত্রে দাঁড়িয়ে সিনেমার সাবজেক্ট কি চুজ করলে, সেটার জন্য কি ভাবনা ছিল তোমার মাথায়? এবং একটা হলো গিয়ে ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়া, আর একটা হলো বক্স অফিস সাফল্য। তোমার কাছে কোনটা বেশি ম্যাটার করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, আর কোন জায়গা থেকে তোমার এই গল্পটার ওপর বা এই ভাবনাটার ওপর কনফিডেন্স গ্রো করলো?
একদম নন ফিল্ম ব্যাকগ্রাউন্ড বললে ভুল হবে। আমার বাবা একজন ফটোগ্রাফার ছিলেন, অ্যান্ড হি ওয়াজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফটোগ্রাফার টু ওয়ার্ক উইথ দ্য স্টলওয়ার্ড ডিরেক্টরস অফ কলকাতা। সেই সময়ের কথা বলছি, ফ্রম মৃণাল সেন টু সত্যজিৎ রায়। উনি বম্বেতেও অনেকগুলো বড় বড় ডিরেক্টরের সঙ্গে তখন হি ইউজ টু ওয়ার্ক অ্যাজ আ স্টিল ফটোগ্রাফার। তারপরে উনি মুভ অন করেন টু পার্লামেন্ট। তো হি ওয়াজ ওয়ান অফ দ্য অফিসিয়াল পার্লামেন্ট ফটোগ্রাফার। তো আমার ব্যাকগ্রাউন্ডে যেটা একবারেই যে কিছু নেই সেটা নয়, ইটস নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে আমি ওইভাবে সিনেমা বানাই না যেটা বক্স অফিসে কি হবে বা ফেস্টিভ্যালের জন্য। আমি আমার মনের কথাটা তুলে ধরার চেষ্টা করছি। প্রত্যেকটা লোকের একটা নিজস্ব গল্প বলার টেকনিক থাকে, ঠিক আছে? তো আমার প্রথমে যেটা হচ্ছে আমি আমার গল্পটা বলবো, সেটা আবার যদি ফেস্টিভ্যালে ভালো করে ফেস্টিভ্যালে ভালো, যদি অডিয়েন্সের পছন্দ হয় তাহলে অডিয়েন্স নেবে। ফেস্টিভ্যালে তো অডিয়েন্সরাই দেখে, একটু আগে দেখে, তাই না? এবার ওখানে কিছু নর্ম আছে যে ওইভাবে এখন যে কম্পিটিশান, অবভিয়াসলি একটা যে প্রথম সারির যে ফেস্টিভ্যালগুলো আছে তারা একটা নর্ম দেখে কিন্তু ছবি সিলেক্ট করে। আমার ছবিটা একদমই কিন্তু রুটেড ছবি, গ্রাম বাংলার ছবি, কিন্তু ইট হ্যাজ অ্যান ইউনিভার্সাল অ্যাপিল। তাই জন্য বিদেশে কিন্তু এটা বেশি প্রাধান্য পেয়েছে। তার একটি কারণ হচ্ছে দ্য অ্যাপিল উইচ মাই ফিল্ম ডেলিভার্স। হ্যাঁ, কিছু সিলেকশন করতে যে আমার অডিয়েন্সটা কে, তো সেই বুঝেই আমি কিন্তু আমার ফেস্টিভ্যালগুলোকে ক্যাটাগরাইজ করেছিলাম সেই বুঝেই যে এই ফেস্টিভ্যালগুলোতে এই ছবিগুলোই দেখানো হয়। সেখানে কিন্তু তা সত্ত্বেও কিন্তু অনেক ফেস্টিভ্যাল থেকে আমার কাছে ডাক এসে, এবার ওনারা নিজেরাও নিয়েছে ছবিটা যে আমরা দেখাবো বলে। এবার অবভিয়াসলি 10th of July প্রথমবার অডিয়েন্স, এর আগে অডিয়েন্স অবভিয়াসলি কলকাতা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে যারা সৌভাগ্যশী তারা দেখেছে ছবিটা। এবার হলে ছবিটা কিভাবে অ্যাপ্রিসিয়েট করবে সেটা টাইম উইল আনসার। কিন্তু দেন অ্যাগেন তুমি যেটা বললে যে বক্স অফিস কালেকশনে খুব বেশি মাথা ঘামাই না, ঘামাই না বলিনি তো। আমি যেটা বললাম যে এবার আমাকে ছবিটা তো বানাতে হবে নিজের মতন করে, তাই না? কেউ বক্স অফিসে এটা কিন্তু কন্টেম্পোরারি কমার্শিয়াল সিনেমা নয়। আই এম নট এ কমার্শিয়াল ফিল্ম মেকার। আমি একটা গ্রাম বাংলার ছবি, যেটা একটা আরবান লাইফকে কানেক্ট করছে, আমি কিছু সত্যতা নিয়ে একটা ছবি বানিয়েছি, ঠিক আছে? এবার সেটা আলটিমেটলি তো অডিয়েন্সকে সেটা নিতে হবে, তাই না? আমি যদি আগে থেকেই বক্স অফিস ভেবে করি তাহলে তো আমায় সেই বুঝে, তাহলে আই হ্যাভ টু টেক আ সুপারস্টার ফর মাই ফিল্ম, যাকে দেখে আসবে। আমাকে কে চেনে? আমাকে তো আমার কাজটা দিয়ে আমার পরিচয়টা তৈরি করতে হবে। ইটস নট আ কমার্শিয়াল ফিল্ম, ইটস আ কন্টেম্পোরারি ফিল্ম। একটা রিয়েলিজম নিয়ে ছবিটা তৈরি করা হয়েছে। এই যুগে এখন কিন্তু লোকে কন্টেন্ট দেখছে, ইটস আ কন্টেন্ট ওরিয়েন্টেড ফিল্ম। এখন লোকে কিন্তু বাস্তবতাটা নিয়ে ছবি দেখতে চায়। হ্যাঁ, কমার্শিয়াল সিনেমা হয়তো আজকে মনে করো সোম থেকে শুক্রবার খাটাখাটনির পরে অনেকে বলে দূর আমি একটা কমেডি দেখতে যাবো, আমি একটা হরর দেখতে যাবো, আমি একটা অ্যাকশন ছবি দেখতে যাবো। সবার তো নিজের একটা জনার আছে। মাই ফিল্ম ইজ বেসড আপন রিয়েলিজম। বুঝেছি। এবার একটা অন্য প্রসঙ্গে আসি, যে ইন্ট্রোটা দিয়ে শুরু করেছিলাম। তোমরা নিজেরাও ব্যক্তিগত জীবনে বিবাহ জীবনটাকে নিয়ে কোথাও না কোথাও একটা খাঁচাবন্দি ছিলে, এবং সেইখান থেকে দুজন আলাদা আলাদা করে মুক্তির পথ দুজনের মতন করে খুঁজে বার করেছো। যদি মল্লিকা দিকটা কিছুটা আমরা জানি, কখনো তোমারটা আমরা জানি না। তোমার যদি আগের সম্পর্কটা এবং সেটা কিভাবে তোমার জন্য খাঁচা হয়ে উঠলো যদি একটু বলো, পিঞ্জর হয়ে উঠলো। দেখো, বেসিক্যালি আমার পাস্ট ইজ পাস্ট। আমি কোনো পাস্ট নিয়ে ডিসকাশনই করি না। ও সেটা আমার থেকে সবচেয়ে ভালোভাবে বলতে পারবে। আমি একটা কথাও তুলি না। আমার যেটা হয়ে গেছে, পুরনো জিনিস নিয়ে ভেবে তো আমি এগোতে পারবো না, তাই না? কিছু সম্পর্ক হয় যেটা একটা নির্দিষ্ট হতে পারে, ওটা দ্যাট ওয়াজ দ্য ফেট অফ দ্যাট রিলেশনশিপ। এবার সেটা কে আবার নতুন করে আমি কবর থেকে খুলে সবার সামনে বলার কোনো মানে হয় না সেটা নিয়ে। আমার কাছে যেটা চলে গেছে সেটা চলে গেছে। আমার একটা নতুন জীবন শুরু হয়েছে, আমি সেটা নিয়ে বাঁচতে চাই। আমি আমার ভবিষ্যৎটা নিয়ে বাঁচতে চাই। আমি ওই জন্য ফিরে তাকাই না। আমি ইভেন আই ডোন্ট আটার দ্য নেমস অলসো হোয়াট হ্যাজ বিন। এটা আমার সম্পর্ক বলেও না, আমার বন্ধুত্ব, যারা আমার পিঠে ছুরি মেরেছে, আমাকে যারা ভুল বুঝেছে, আমি একবার when I turn around my face, I turn around my face forever. আমি আর ওইদিকে ঘুরে আরেকবার সেকেন্ড চান্স, থার্ড চান্স এরম আমি করি না।
জীবন থেকে এই এডিটগুলো করে বাদ দেওয়াতে মানুষগুলো কি ছোট হয়ে গেছে, না আরো বেশি রুদ্রদা আরো বেশি ফ্যামিলি ম্যান হয়েছে এবং আরো বেশি বুঝতে শিখেছে? আমি অলওয়েজ আই ওয়াজ আ ফ্যামিলি ম্যান। দেখো, প্রত্যেকটা লোক একটা লোকের মনে করে জীবনে আসে। আমি সবসময় আমি যেটা শিখেছি, আমার 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 পেরেন্টস যেটা শিখেছে বা আমি নিজে শিখেছি, যেটা হচ্ছে যে কিছু জিনিস ভালোর জন্য হয়, কিছু জিনিস শিক্ষা পাওয়ার জন্য হয়। আমি যেগুলো খারাপ নিজে ভুল করেছি সেগুলোতে আমি শিক্ষা নিয়েছি, যেগুলো ভালো আছে সেগুলোকে আমি কুড়িয়েছি, যেগুলো আমার ভুল ছিল, যেগুলো আমি বললাম যে আমি সেরকম আমি সেইগুলো ঠিক করেছি যে আমি ভুলগুলোও করবো না। আর যেগুলো আমার সঙ্গে খারাপ হয়েছে সেগুলোর বলতে ভাবিই না আমি। বেশ, মল্লিকাদি, তোমার যখন প্রথম সম্পর্কটা, প্রথম বিয়েটা খাঁচা হয়ে উঠছিল তোমার কাছে, মানে আমরা তো প্রত্যেকে একটা সম্পর্কে যাই, সেটা বন্ধুত্ব হোক, প্রেম হোক, বিয়ে হোক, আমরা ভালো থাকবো বলে, সে আকাশটা কখন খাঁচা হয়ে উঠছে, একটা লোহার গরাদ পড়ে যাচ্ছে, এটা কি তুমি বুঝতে পারো নি? মানে সেটার প্রথম তো কিছু একটা সিমটম থাকে, প্রত্যেকটা রোগের যেমন সিমটম থাকে। বুঝতে যখন পেরেছি না, তখন গরিমার শেকলটা পায়ে পড়ে গেছিল। তখন আমি একা নয় পৃথিবীতে, তখন আমার মেয়ে আমার সাথে। এবার তখন একটা জিনিস সবসময় ভাবছিলাম যে শেকলটা তো কেটে বেরোবো আমি কখনো ভাবি না। পাখিরা যেরকম শেকল কেটে কেটে দিলে বেরিয়ে যায়, আমি তো আমার শেকলটা নিয়েই উড়বো ভেবেছিলাম, কিন্তু ভেবেছি আর সেটাই করেছি, শুধু খাঁচাটা থেকে বেরিয়ে গেছি। কিন্তু আমি আমার যে শেকলটা, মানে যেই জন্যে আমি খাঁচাতে এত বছর থেকে গেছিলাম, সেটা তো গরিমার শেকলটা। আমি তো সবসময় ভাবছিলাম যে শেকলটা নিয়ে কিভাবে উড়বো। শেকলটা নিয়ে ওরা মানে কি, পায়ে তো একটা ভার, মানে আমাকে তো নিচুর দিকে টানবে। একটা পাখি যদি শেকল কেটে বেরোয়, সে ফ্রি বার্ড, উড়ে গেল। কিন্তু তুমি শেকলটা পায়ের মধ্যে নিয়ে উড়ছো, তার মানে তোমাকে তো একটা গ্র্যাভিটি তোমাকে তো নিচে টানবে। তো সেই জায়গা থেকে আমি চেয়েছিলাম যে আমি শেকলটাকে নিয়েই উড়বো। আমি অপেক্ষা করছিলাম কখন আমি এতটা শক্তিশালী হয়ে উঠব যে শেকলটা আমার শেকল মনে হবে না, মানে ওইটা ভার মনে হবে না আমার কাছে। সেই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম যে আমি এতটাই শক্তিশালী হয়ে উঠব, আমি শেকল সমেত খাঁচা থেকে বেরোবো। একটা সময় ভগবান সেই রাস্তা করে দিল, আর যেদিনকে ওই রাস্তাটা করে দিল, সেদিন কিন্তু আমি আর দ্বিতীয়বার ভাবিনি। এই যে দিন, যে রাত, যে সময়টা একটা মানুষকে ধাক্কা দেয় না যে আর নয়, এই ঘটনাটা কি ছিল যেটা যেটা মল্লিকাকে বলেছিল যে মল্লিকা আর সহ্য করা যাবে না, লেটস মুভ? এটা না প্রচুরভাবে আমাকে মানে মানে জবে থেকে কিছু কিছু ঘটনা, এমন ঘটনা, অনেক ঘটনা ঘটেছিল যেখানে আমি না বারবারই একটা জিনিস নিজেকে বলতাম, ম্যানিফেস্ট বলে না, নিজেকে আমি একটা জিনিসই বলতাম নিজেকে যে এবার আমি উড়বো। সে যে কোনো সময় বলতাম, তখন হয়তো কোনো খারাপ মুহূর্ত জীবন দিয়ে যাচ্ছে না, কিন্তু আমি হয়তো সেই মানুষটার সাথে খেতে বসেছি, কিন্তু আমি মনে মনে বলতাম এবার আমি উড়ে যাব, এবার আমি উড়ে যাব। আমি সত্যি কিন্তু এটা বলতাম। আর মানে দেখ, এখন মানে একটা মানে পাখি নিয়ে গল্প হচ্ছে, টিভিতে একটা পাখি, আমার মনে হচ্ছে তোমাদের সঙ্গে ইউনিভার্স আছে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্স আছে, আমি জানি ইউনিভার্স আছে। আমি না ওইটা ম্যানিফেস্ট করতে থাকতাম, এবার আমি উড়বো, এবার আমি উড়বো। তো একটা দিন এমন এলো যে দিনটা আমি সত্যি আমি ডিসকাস করতে মানে চাই না। মানে দেখ, আমি তো খুব ছোট বয়সে বিয়ে করেছি। দেখ, 12টা বছর যে আমার জীবনের সবসময় একই খারাপ দিক দিয়ে গেছে তাও না, তাহলে 12 বছর হবে, তাহলে গরিমা জীবনে আসতো না। কিছুটা সময় হয়তো এই গেছে, সেই রেসপেক্ট থেকে আমি বলছি, একটা জায়গায় থেকে না তখন নিজের গা গিনগিনিয়ে উঠতো। সেটা কি এক্সট্রাম্যারাইটাল? হ্যাঁ, এরকম মানে তখন না আমার মনে হতো যে না, আর নয়, এবার তো মেয়ে বড় হচ্ছে, আর নয়,
একটা দিন এবার যেদিনটা আমি মনে করলাম রাতে শুয়ে যে এনাফ ইজ এনাফ, সেটা হলো ওই দিনটাই যে ওই মেয়ে মানে ওই সম্পর্কটা না বাড়িতে ঢুকে আসছিল। মানে ওই হ্যাঁ ওইটা হ্যাঁ ওটা বাড়িতে ঢুকে আসছিল। তো এবার মনে ভাবলাম যে না এবার আর নয়, এবার তো খাঁচা থেকে আমায় বেরোতে হবে। আর আমি মন থেকে অনেক শক্তিশালী হয়ে উঠেছি। আর সবচেয়ে বড় কথা মা আমার সব সময় আমাকে মোটিভেট করেছে যে এবার মনে হয় নুন ভাত খেতে হলেও খাবো, এবার তুমি বেরো, এবার ওকে মানে এবার মেয়েটাকে বুকে নিয়ে বেরিয়ে পড়ো। আর মেয়েটাও তখন প্রায় 9 বছর বয়স। অনেকটা তাহলে দেখেছে। হ্যাঁ অনেকটা দেখেছে, অনেকটা দেখেছে। দেখবি গরিমার এবারের ফাদার্স ডেতে একটা মানে ওর আর গরিমার ফটো দেওয়ার নিচে একটা ক্যাপশন দিয়েছিল। কি দিয়েছিল বলো? ফাইনালি আমি বলতে পারবো গর্ব করে যে হ্যাপি ফাদার্স ডে। তার মানে সে কতটা মানে ওই জায়গায় ডিপ্রাইভ ছিল যে ওই কথাটা লিখতে পারে। একটা রিল গরিমা ওর সাথে দিয়েছে। রিলটা আমার ছোট বোন সেদিন রাতে ফাদার্স ডে রাত্রিবেলা হাউ হাউ করে কাঁদছে, আমার ভিডিও কল করেছে, হাউ হাউ করে কেঁদে আমাকে বলছে দিদি থ্যাংক ইউ রে। আমি বললাম কেন কাঁদছিস কেন, কী হয়েছে? আমি ভাবছি হয়তো মা ওকে বকেছে বা কী হয়েছে কী হয়েছে। দিদি আস্তে করে ভিডিওটা টার্ন করে দেখাচ্ছে, গরিমা বলছে এই নিয়ে গরিমা এটা 200 বার দেখলো। ওই রিলটা নিজে পোস্ট করেছে, পোস্ট করে 200 বার দেখেছে। তার মধ্যে মানে বোধহয় 50 বার ওকে জিজ্ঞেস করেছে দেখতো পপসি আর আমাকে একরকম দেখতে না। এটা কিন্তু একদম সত্যি কথা, এটা মিডিয়ার আমরা অনেকে আলোচনা করেছি। গরিমাকে অনেকটা তোমার মতন লাগে, দুজনেরই ওভাল শেপ মুখ। মানে কখনো তোমরা এটাকে মানে তুমি এটাকে নিয়ে ভেবেছো হ্যাঁ ভগবান নে ইয়ে কেসে কর দিয়া? না শুধু ওকে আমি আমার নিজেরই মনে করি। আমি সত্যি মানে শি ইজ আ পার্ট অফ মাই লাইফ, মানে মানে পার্ট অফ মাই শরীরই বলতে পারো, আমার একটা অঙ্গ। তো অবভিয়াসলি মানে আমি যেরকম বললাম যেটা পাস্ট, মানে আমি তো মানে এই প্রসঙ্গটাই তুলতে চাই না। মানে আমি একদম কোনো কথাও বলি না, আমি কোনো দিনও পুরোনো জিনিস নিয়ে কনভারসেশনও করি না, আমি কোনো কিছু নিয়ে ডিসকাশন পর্যন্ত করি না। এই প্রথম হয়তো আমরা এটাকে নিয়ে কথা বলছি। তো আমি ওই মানে মল্লিকাদির চোখের জল। একটা জিনিস কি জানিস তো, ওপর থেকে না অনেক কিছু হয়ে আসে। সেটা হলো ওনা একটা সময় বলতো যে আমাকে আমার বাবার মতো দেখতে। তো সবাই বলতো এই তোর বাবা তো মোটা এরম দেখতে, তোকে তোর বাবার মতো দেখতে? মনে হয় তো মায়ের মতো দেখতে, আর কি করে বলতো। ও কিন্তু খুব রিজিডভাবে বলতো না আমাকে আমার বাবার মতো দেখতে। এটা না কোথাও বন্ধ হয়ে গেছিল। ও খালি বলতো মানে ওই 2017 থেকে 2024 অবধি আমাকে আমার মায়ের মতো দেখতে। একটা দিন এমন হয়েছিল বলেছে আমার না খুব নিজেকে না আমার খুব মনে হয় যদি আমি গাটা কেটে ফেলতে পারতাম ওই রক্তটা বেরিয়ে যেত আমার কাছ থেকে। ও গরিমা এরম বলতে নেই, সোনামা এরম বলতে নেই। সেই জায়গা থেকে ও যখন এখন বলে আমাকে আমার পপসির মতো দেখতে, মানে এই জায়গাটা শ্রীতমা আমি জানি না তোদেরকে বা অডিয়েন্সকে কিভাবে বিশ্বাস করাবো। রুদ্র যেভাবে খায়, যেভাবে ঘুমোয়, রুদ্র যা যা খেতে পছন্দ, সব রকম গরিমার সাথে মিল। রুদ্রর বাড়ির তরফ থেকে একরকম একটা রোগ আছে, খালি শর্ট মানে এখানে ফিক ব্যথা লেগে যায় ঘাড়ে, মানে ঘাটটা ব্লক হয়ে যায় ওদের। ওরও কিন্তু ঘাটটাই ব্লক হয়। কোথাও না কোথাও চিংড়ি মাছ
রুদ্রর খেতে পছন্দ, ওরও চিংড়ি মাছ খেতে পছন্দ। রুদ্রর মাটন খেতে পছন্দ, ওর মাটন খেতে পছন্দ। রুদ্র এরকম করে শোয়াটা যদি তুই দুজনের কোনোদিন দেখিস, দেখবি দুজনে একরকম। থালা যেরাম পরিষ্কার করে রুদ্র খায়, ও থালা পরিষ্কার করে। রুদ্র মাটন হলেও চিংড়ি মাছটা লাস্টে খায়। ও কিন্তু মাটন, যদি তুই মাটন আর চিংড়ি মাছ দিস না, ও আগে মাটনটা খেয়ে নেবে, তারপরে চিংড়ি মাছটা খাবে। এটা তো কোথাও না কোথাও একটা লেখা ছিল, ইউনিভার্স তো ঠিক করে দিয়েছিল। রুদ্রদা, তুমি একটা জিনিস বলো, যখন মানে একটা সম্পর্ক হয়, একটা খাঁচা হয় যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই, যে খাঁচাগুলো থেকে হয়তো তোমরা বেরিয়ে এসেছো, জীবনের খাঁচা। আরেকটা খাঁচা হয়, আমরা একটা ফেস কেটে বেরিয়ে এসে হয়তো সো কল মুভ অন বলি, আমরা পিঠে কিন্তু খাঁচাটা বয়ে নিয়ে যাই, মানে যেটা খুব ভেতরে ঢোকানো খাঁচাটা, এবং সেটা ছেড়ে বেরিয়ে যাওয়া সহজ নয়। কারণ আমরা একটা মানে যে খাঁচাটা থেকে বলছি বেরিয়ে এসেছি, সেটা আমাদের মনের ভেতরে আটকে আছে। তোমার গল্পতে কি মনের ভেতরের খাঁচাটা দেখানো হয়েছে, না মানে কোথাও একটা জীবনের বাহ্যিক? দুটোই দেখানো হয়েছে। দেখো, খাঁচা যেটা বলছি, তুমি অদৃশ্য খাঁচা, আমার ছবিটা কিন্তু পুরোপুরি অদৃশ্য খাঁচার উপরেই আছে। এটা আমরা একটা মেটাফরিক্যালি দেখিয়েছি, সেটা লোকের বুঝতে পারে খুব সহজ ভাষায়। অনেকে ভাবে ফেস্টিভ্যালের ছবি মানে খুব বোরিং বা কিছু, ইটস এ ভেরি ফাস্ট পেসড ছবি, ইটস অ্যাবসলিউটলি নট আ না, আই ইউজ টু থিঙ্ক ফেস্টিভ্যালের ছবি মানে কঠিন, মানে একটু সেরিব্রাল। এখানে কিচ্ছু সেরিব্রাল নেই। এটা আমজনতা যেখান থেকে ওই ছবিটার সঙ্গে নিজেকে রিলেট করতে পারবে। ওই 2 ঘন্টা 20 মিনিট যেটা হলে থাকবে, ওই 2 ঘন্টা যখন লাইটটা অন্ধকার থেকে যখন লাইট হবে, সে কিন্তু এই পিঞ্জরে নিজের একটা পৃথিবী আছে, ওর মধ্যেই ঢুকে যাবে। আর সে যখন বাড়ি ফিরবে, তখন কিছু প্রশ্ন নিয়ে আর কিছু উত্তর নিয়ে সে ফিরবে। প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে না, সিনেমাটা এমন একটা সিনেমা, আমাদের পিঞ্জর, প্রত্যেকটা মানে আমাদের যে 5টা ক্যারেক্টার আছে, মানে ইকবাল, পারমিতা, শেফালি, তারক, ঝিমলি, আমাদের এর নামটা কি, জয়দার, বিমল, তথাগতর অনুস্তূপ, প্রত্যেকটা ক্যারেক্টার মানে ওখানে যতগুলো অডিয়েন্স বসে থাকবে, একটা না একটা ক্যারেক্টার নিজেদেরকে রিলেট করে নিয়ে যাবে। এইটাই সিনেমাটা। আর আমাদের এই যে কাস্ট অ্যান্ড ক্রু, এত আমরা একদম ফ্যামিলির মতো কেন হয়ে গেছি বলতো, মানে প্রত্যেকজন, এভরিবডি, আমাদের কাস্ট অ্যান্ড ক্রু এখনও কিন্তু আমাদের এই সিনেমার খাঁচা থেকে কেউ বেরোতে পারেনি। কারণ এই সিনেমার মধ্যে কেউ না কেউ রয়েছে। মানে পারমিতার জীবন কেউ হয়তো যাপন করছে, শেফালির জীবন কেউ হয়তো যাপন করছে, অনুস্তূপের জীবন কেউ হয়তো যাপন করছে, ইকবালের জীবন কেউ হয়তো যাপন করছে, তারকের জীবন, মানে এই সিনেমাটা না অডিয়েন্সরা এই ক্যারেক্টারগুলোর মধ্যে যাপন করছে। আমার দৃঢ় বিশ্বাস, প্রত্যেকটা ক্যারেক্টার ওরা যে কোনো একটা ক্যারেক্টার ওরা বাড়িতে ওই প্রশ্ন উত্তর আর নিজেকে নিয়ে তারা বাড়িতে ফিরবে। আবার এটির সঙ্গে যদি একটু অন্য কথা বলি, যেহেতু তুমি ডক্টর, বাইরে পড়াশোনা, কিছু সময় তো জীবনে খাঁচাটা দরকার পড়ে। ডিসিপ্লিন, মানে ডিসিপ্লিনকে আমি খাঁচার সঙ্গে তুলনা করছি না, কিছু রেস্ট্রিকশন যেটা আমাদের বিল্ড আপ করে, এবং সেই বিল্ড আপটা কিন্তু শুধুমাত্র আমি স্টুডেন্ট লাইফের কথা বলছি না, সেটা হতে পারে কোনো একটা সম্পর্ক থেকে যখন বেরিয়ে আসার চেষ্টা করছি একটা, বা কেউ ধরো ড্রাগ অ্যাডিক্ট, সেখান থেকে যখন বেরিয়ে আসার চেষ্টা করছে, পাশে কোনো একটা বন্ধু, মা বাবা হতে পারে, বা কেউ একজন, এগুলো আর করবি না, এখন আর বাড়ি থেকে বেরোবি না, সিগারেটটা খেলে সিগারেটটা হাত থেকে ফেলে দেওয়া, এইটারও তো দরকার পড়ে। তোমাদের জীবনে এই বন্ধুগুলো এসেছে, তো খাঁচা নয়, সেটা তো খাঁচাটা, দরজাটা যে খুলছে, মনে করো তুমি আটকে আছো, খাঁচাটা বাইরে থেকে বন্ধ আছে, তো খোলার জন্য তো একটা লোক লাগবে। তো এই ক্যারেক্টারগুলো হচ্ছে ওরকমই, যে এই যে মনে করো যে বন্ধু, বা যে মা বাবা, বা যে আত্মীয় স্বজন হতে পারে, যে কেউ হতে পারে তোমার। তুমি যদি অফিসে কাজ করো, অনেক সময় অফিসের কালিগও তোমার একটা এমন সময় এমন বন্ধুত্ব হয়ে যায়, বা সে তার মানে তোমার এত ওয়েল উইশার হয়ে যায়, তো অবভিয়াসলি দে অলসো হেল্প ইউ উইথ দ্য ওয়ার্ক, রাইট? তো এটা হচ্ছে তোমাকে কারোর হাতও ধরতে হতে পারে, কিছু হতে পারে তুমি একা পারছো না, তোমার এই সাপোর্টটা দরকার। তো সেটা সে খাঁচার মধ্যে কেন থাকবে,
সে বাইরেই আছে, বাইরে থেকে তোমার দরজাটা খুলে তোমার হাতটা এরম করে দেবে যে তুমি বেরিয়ে আসো এবার। মল্লিকাদি, তোমার জীবনে যখন তুমি তোমার প্রথম বিয়ের এই জায়গাটা থেকে বেরোচ্ছ, ডিভোর্স সেপারেশন এটা চলছে, তোমাকে এই সময় বেরিয়ে আসতে তোমার মনের পাশের ওই আঙুলটা টেনেছিল কে? রুদ্রদা তো অনেক পরে এসেছে। আমার মা, উনি না থাকলে আমি এই খাঁচা থেকে বেরোতে পারতাম না। ওই যে মা বলেছিল না, দেখ ওই যে খাঁচা থেকে কিভাবে, খাঁচায় পড়ে আছে কিসের জন্যে, যে কী করে চালাবো, কি করে হবে, কি করে করব আমি। মা দেখ, আমার মা যে আমার উপর নির্ভর তা নয়। আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, বাবা মানে বেশ একটা মোটা টাকা পেনশন পায়, কিন্তু সব ছেড়ে উনি কিন্তু আমার কাছে রয়েছে কিসের জন্য বলতো? ওই খাঁচা থেকে আমায় টেনে বার করবে। ওই যে বলছে বারবার, হ্যামার করছে, নুন ভাত হলেও নুন ভাত খাবো মনে হয়, বেরিয়ে চ, বেরিয়ে চ। কাউকে তো তোমাকে ওই পুষটা দিতে হবে, বেরিয়ে চ মনে হয়। নুন ভাত খেতে হলে নুন ভাত খাবো না মা, আমি বাবার কাছে হাত পাততে পারবো না। তাই জন্য তো বলছি বাবার কাছে হাত পাততে হবে না। আমি ভীষণ সেলফ রেসপেক্ট, মানে আমার ভীষণ সেলফ রেসপেক্ট সেতমা। আমি কারোর কাছে, আমি মানে রুদ্রদা আমার স্বামী, আমি না খুব নিজেকে এখন পুশ করি, 1000 টাকা দাও তো, মানে এরকম, মানে বিশেষ করে আমার গায়ে কাঁটা দিচ্ছে, আমি যে এটা বলি না, আমি মনে মনে 1000 বার মরে যাই, কিন্তু আমার মনে হয় এই খাঁচাটা থেকেও আমার বেরোনো দরকার। সে তো আমার স্বামী, তা আমার তো এটা অধিকার না। আমি তো তখন মানে কোনো রকম কাজ করতাম না, ছেড়ে দিয়েছিলাম। মানে আমি না খাঁচায় ঢুকতে চেয়েছিলাম। কেরম খাঁচায়, কিছু খাঁচা মিষ্টি মিষ্টি খাঁচা হয়, যেরকম বদ্রি পাখি, ছোট বদ্রি পাখিকে যদি তুই ছেড়ে দিস না, কাগে খেয়ে নেবে, তাদেরকে ওই খাঁচাতে, ওই খাঁচাটা ওদের শান্তির খাঁচা। আমি কিন্তু একটা শান্তির খাঁচাতে ঢুকতে চেয়েছি, যেখানে একটা স্বামী, ঠাকুরের ঘন্টা বাজছে, যেখানে একটা স্বামী, ইউনিভার্স আছে ওদিকে, ওর মাছ, যেখানে পজিটিভ সায়েন্স টুগেদার, যেখানে একটা স্বামী থাকবে, যেখানে একটা সন্তান থাকবে, যেখানে একটা সুস্থ সংসার থাকবে, যেখানে একটা ভালোবাসা থাকবে। আমি তো খাঁচায় চেয়েছিলাম, মানে আমি একটা সুস্থ খাঁচায় ঢুকবো বলে চেয়েছিলাম। সেই খাঁচাটা যখন সুস্থ থাকলো না, একটা ক্লস্ট্রোফোবিক জায়গায় চলে এলো, একটা অসুস্থতার জায়গায় চলে এলো, তখন আমার মনে হলো আমি অসুস্থতার জীবন, আজকের 19 বছর বয়স আমার, তখন গরিমা 20 বছর বয়স হয়েছে, একটা অসুস্থতার জীবন আমি কাটাচ্ছি, আমি মেয়েটাকেও এই অসুস্থতার জীবন দেব না। এই যে রুদ্রদা যেরকম, এই যে বললো রুদ্রদা কিন্তু গরিমার ভালোবাসার খাঁচায় কিন্তু ঢুকে গেছে। এই খাঁচা থেকে কিন্তু আমি যদি মানে কখনো, মানে কোনো দিন না হয়, আমি তোকে বললাম যে রুদ্রদার সাথে ধর আমার রাগারাগি হলো, আমি যদি আমি 4 দিন গিয়ে যদি আমার বাপের বাড়িতে থাকি, রুদ্রদার কষ্ট হবে না কি? কষ্ট হবে। কিন্তু গরিমাকে যদি একবেলা কথা বলা বন্ধ করে দিই, রুদ্রদা ওই খাঁচাতে ঢুকে, মানে ওই ভালোবাসার খাঁচাতে ঢুকে গেছে, তো রুদ্রদার মানে হার্ট অ্যাটাক করে যাবে। হ্যাঁ, রুদ্রদা, আমি যদি মানে গরিমাকে যদি আমি কোনোভাবে ইয়ে করবে, যেরকম গরিমা সেদিন বলেছে, মানে এইগুলো দেখলে না আমার কি মনে হয় জানিস তো, যে আমি না ওদের দুজনের সম্পর্কটা তৈরি করে, সানরাইজেস আফটার ডার্ক, ওরা দুজনের সম্পর্ক নিজেরা তৈরি করে নিয়েছে। সেই জন্যই বলছে সব কিছুই না, কিছু খাঁচাতে, কিছু সম্পর্ক আবার খাঁচাতে থাকতে চায়, মানে এটা কি বলতো, শান্তির খাঁচা। এই যেমন গরিমা আর রুদ্রদার সম্পর্কটা কিন্তু, গরিমাও বেরোতে চাইবে না এই খাঁচা থেকে, রুদ্রদাও এই খাঁচা থেকে বেরোতে চাইবে না। তাই জন্যে কিছু খাঁচা ভালোর জন্যে, আবার কিছু খাঁচা মানে দম বন্ধ করার খাঁচা, যেখান থেকে পালিয়ে বাঁচতে পারলে ভালো হয়। না না ঠিক আছে, আমরা পালিয়ে কেন মানে বেঁচে যখন গেছি যারা যারা, আর কেন যাব। তবে একটা জিনিস বলো রুদ্রদা, ডিরেক্টর এবং প্রডিউসার হিসেবে পিঞ্জর আসছে আজও অর্ধাঙ্গিনীর সঙ্গে, এটা কতটা চ্যালেঞ্জিং তোমার জন্য? দুটো জনার একদমই আলাদা, ঠিক আছে। আমারটা একদমই মানে ইটস এ রুটেড স্টোরি, যেটা অলরেডি মানে ইট হ্যাজ ইজ ওন অ্যাপিল, ওন অডিয়েন্স, ঠিক আছে। এবার
বাকিটা মানে এটা তো আর যুদ্ধ না, এক মানে সেরম হলে তাহলে কোনোদিনই ছবি রিলিজ করা যাবে না। নানা রকম আমার সঙ্গে তো আরও 4-5টা ছবি একসঙ্গে বেরোচ্ছে, হলিউডের 4টে ছবি বেরোচ্ছে, সেদিনকে বলিউডের একটা ছবি বেরোচ্ছে। তো দেখো কেউ কারোর অডিয়েন্স সেইভাবে তো নিতে পারে না, মানে অডিয়েন্স কিছু নিশ অডিয়েন্স আছে যেটা অর্ধাঙ্গিনী আর আজও অর্ধাঙ্গিনী দেখবে, কিছু অডিয়েন্স আছে যারা পিঞ্জর দেখবে, কিছু দুটোই দেখবে। আমি সেটাই চাই যে সবাই সব সিনেমাই দেখুক আর কি। আর তোমার এবার তো টাইম যেরকম বলবে আর কি, সেই দিক কিরমভাবে আর কি এটা। কিন্তু গল্পের এই গিটটা তোমার মাথায় পেকেছিল কবে? যে মানে একটা তো হয় সূত্রপাত, যে কোনো একটা ঘটনা ধাক্কা দিতে পারে, কোনো একটা কিছু লেখা তোমাকে ধাক্কা দিতে পারে, সেটা কবে কিভাবে তৈরি হয়েছিল? পিঞ্জরে কিছু ইনসিডেন্ট যেগুলো আছে ওগুলো 99% সবটাই হচ্ছে রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকেই নেওয়া, আমার নিজের লাইফের ইনসিডেন্ট থেকে নেওয়া, যেগুলো আমি নিজে অবজার্ভ করেছি। আমি গ্রামগঞ্জে প্র্যাকটিস করতে যেতাম, তো ছোটোখাটো জিনিস যেগুলো আমি দেখতে পেয়েছি চোখে, আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। ওটা একদম সিনেমা হলে গিয়ে বড় পর্দায় ভালো করে, নাহলে বললেই তো বড় সিনেমাটা বলা হয়ে যাবে। আর তুই যেটা বললি যে আজও অর্ধাঙ্গিনী আর পিঞ্জার একসাথে একই দিনে রিলিজ হচ্ছে, আমাদের কাছে না এটা খুব গর্বের, আমাদের কাছে এটা খুব শান্তির, আমাদের কাছে এটা ভীষণ একটা মানে কি বলতো এক্সাইটমেন্ট। কেন বলতো, কৌশিক গাঙ্গুলিকে দেখে না আমাদের বেড়ে ওঠা, মানে উনি কিন্তু লিটারেলি আমাদের কাছে একজন টিচার। ওনার কথাবার্তা, চুন্নিদির কথাবার্তা, ওনার কথাবার্তা, এত সুন্দর কথাবার্তা শিখতে হয় ওনার কাছ থেকে। আমি নিজেও তো ওনার ছবি দেখেছি, মানে আমাদের ওনার মানে আমার ফ্যান অফ হিজ ওয়ার্ক, মানে সেরকমভাবে বলতে গেলে। তো মানে ধরে নাও একজন টিচারের সঙ্গে তার মানে স্টুডেন্টের মানে ছবি একসঙ্গে বেরোচ্ছে, এটা সত্যি গর্ব মানে হওয়ারই এটা আমাদের কথা। কাছে না ভীষণ গর্বের একটা ব্যাপার যে যাকে দেখে আমরা বড় হয়েছি, যার কথা শুনে আমরা মুগ্ধ হয়েছি, তার সিনেমার সাথে আমাদের সিনেমাটা রিলিজ করছে, এর চেয়ে ভালো আর কিচ্ছু হতে পারে না। আমি তো বাংলার অডিয়েন্সের কাছে একটাই কথা বলবো, যে বলে না যে দুটো একসাথে সিনেমা আসছে, দুটো সিনেমাই আপনারা হলে গিয়ে দেখতে যান, কারণ আমাদের কাছে এটা ভীষণ একটা আনন্দের ব্যাপার যে আমাদের সিনেমা সত্যি আজও অর্ধাঙ্গিনীর সাথে রিলিজ হচ্ছে। বেশ, আমি শেষ করব রুদ্রদার থেকে একটা গল্প শুনে। রুদ্রদা, তুমি যেহেতু ডাক্তার এবং তুমি বললে যে প্র্যাকটিসের সময় তুমি বিভিন্ন ঘটনা তোমাকে হ্যামার করেছে ভেতরে, এমন যদি কোনো ঘটনা তুমি একটু আমাদের সঙ্গে শেয়ার করো, যেটা হয়তো তোমার গল্পে নেই এবং যেটা তোমার মনে হচ্ছে যে এই খাঁচাটা আজও 2026-এ দাঁড়িয়েও আমাদের এই পৃথিবীতে এক্সিস্ট করে, যেটা থেকে বেরোনোটা অসম্ভব, বা যেটা বেরোনোর জন্য ইমেন্স মনের জোর লাগে। ডাক্তারদের সবচেয়ে মানে যেটা কার্স জানো তো, যখন একটা পেশেন্ট হট করে মারা যায়, মানে কিছু কিছু এমন রোগ আছে, মনে করো হার্ট অ্যাটাক, একটা পেশেন্ট ভর্তি থাকা, হঠাৎ করে সে মানে এরকম হতে পারে পেশেন্টটা হেঁটে গেছে হাসপাতালে, ঠিক আছে, বা মানে তোমার এমন কিছু আহামরি ছিল না, কিন্তু ইনসিডেন্টটা হাসপাতালে ঘটলো। কিছু বিরল রোগ আছে, ইয়াং এজে হয়, হট করে মারা যায়, এর বাড়ির লোকেদেরকে বোঝানো যে কেন হলো, কেন তারা তো পেশেন্টটাকে দেখেছে হেঁটে এসে হাসপাতালে, তারা দেখেছে আমাদের পেশেন্ট তো সুস্থ ছিল। এই কদিন আগে আমি বলছি, মানে একজন পেশেন্ট জ্বর নিয়ে ভর্তি হয়, পেশেন্ট সাফার্ড আ হার্ট অ্যাটাক অ্যাট দ্য হসপিটাল আফটার টকিং উইথ হিজ রিলেটিভ ওভার ফোন, মানে সময়ও দেয়নি। এই বাড়ির লোকেদের বোঝানো রিজনটা কি, এই পিঞ্জর থেকে কোনো ডাক্তার বেরোতে পারবে না সারা জীবন, আর নিডস ইমেন্স প্রেশার। মানে একটা কদিন আগেও ইনসিডেন্ট হয়েছে, আমি তো পার্সোনাল লাইফ এটা মানে বিয়ন্ড এথিক্স বলে আমি বলতে পারবো না, মানে ও দেখেছে যে হঠাৎ করে সাডেন ডেথ যদি হসপিটালে হয় বা কোনো ডাক্তারের আন্ডারে ভর্তি থাকাকালীন হয়, একটা ডাক্তারের বাড়ির লোককে কাউন্সেলিং করে বোঝানো, আর যে মেন্টাল স্টেটাস একটা ডাক্তারের ওপর দিয়ে যায়। কেন দেখো আজকালকার দিনে অনেক লোক, এই যে তুমি বলছিলে চ্যাট জিপিটি, গুগল,
আত্মীয় স্বজন নানা রকমের কথা বলতে পারে, তোমাকে ভুল বুঝতে ভুল বোঝাতেও পারে, বা মানে তোমাকে একটা সন্দেহ তোমার মাথার মধ্যে ঢুকিয়ে দিতে পারে, ঠিক আছে, তুমি নিজেও কনভিন্সড হতেও না পারো। এই সব মিলিয়ে টপিক্যাল সাবস্টেন্স অ্যান্ড টপিক্যাল অ্যাডভাইস মনে হয় তোমাদের মেডিকেল টার্ম এরকম কিছু একটা বলা হয়। অ্যাবসলিউটলি। তো ওই সময়টা না, মানে এটা একটা ডাক্তারের পক্ষে সবচেয়ে চ্যালেঞ্জিং, আর এটা সারা জীবনে একটা ডাক্তার মানে এই খাঁচা দিয়ে কোনোদিনও বেরোতে পারবে না। এটা আমি আর একটা জিনিস কি জানিস তো, মানে এটা তো ওই যেহেতু ও এথিক্সের জন্য বলতে পারবে না কি হয়েছে না হয়েছে কবে হয়েছে, ঘটনাগুলো যখন ঘটে একটা ডাক্তারের যে কি মানসিক প্রেশার হয়, মানে এটা কিন্তু ওই মারা গেছে কিভাবে বোঝাবে তা নয়। ডাক্তার মানে তো সে মেশিন নয়, রোবট নয়, সে তো একটা মানুষ, রক্তে মাংস গড়া একটা মানুষ। তারও ইমোশন আছে, তারও বাড়ির লোক আছে, বাচ্চা আছে, বউ আছে, মা আছে, বাবা আছে। আমি রুদ্রকে আমি এরমও দেখেছি, মানে যেই পেশেন্ট হয়তো সত্যি এসে বলে যে মনে হয় না আর এটা, কিন্তু যেই পেশেন্টরা খুব ইয়াং এজে হয় না, আমি রুদ্রকে খুব কাছ থেকে দেখছি বলে আমি বুঝতে পারছি যে ডাক্তারদের ওপর কী যায়। মানে সে সারা রাত না ঘুমিয়ে বারান্দায় চলাফেরা করছে, আর বারবারই বলছে ইস কী হয়ে গেল। মানে এটা হয় না যে আমরা তো ডাক্তারকে ভগবানের জায়গায় বসেছি, তার মানে আমি একটা জিনিস মনে করি, ওপর থেকে আমরা যখন কোথাও খারাপ থাকি না শ্রীতমা, আমার মনে হয় ভগবানও এইভাবে ছটপট করে। সেই ছটপটানি কিভাবে পিঞ্জরে আসবে সেটাই আমরা দেখব। তাই যদি তোমরা দুজনেই একটুখানি আবারও ডেটটা জানিয়ে দাও। 10 জুলাই আমাদের পিঞ্জর রিলিজ করছে আপনাদের নিয়ারেস্ট থিয়েটারে। প্লিজ সিনেমাটা দেখুন। আমাদের বিশ্বাস পিঞ্জর আপনাকে নিরাশ করবে না, ভালো লাগবে। প্লিজ প্লিজ 10 জুলাই থিয়েটার হলে এসে পিঞ্জর দেখুন। আর এই ছবিটা বড় স্ক্রিনে দেখার মতন ছবি, তাই জন্য প্লিজ এই অপরচুনিটিটা লুজ করবেন না, বড় স্ক্রিনে ছবিটা দেখুন। পিঞ্জর আসছে 10th জুলাই।